আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব হচ্ছে কিছু, প্রথমে দেখব হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু এক্সাম্পল। যে যেমন এটা খুব একদম প্রথম যে এক্সাম্পলটা খুবই একদম সিম্পল একটা এক্সাম্পল, সেটা হচ্ছে গিয়ে একটা পটেটো যখন তোমার মানে হিটেড অবস্থায় আছে তখন সেটা সারাউন্ডিং এ কিভাবে এনার্জিটাকে রিলিজ করে সেটা একটা এক্সাম্পল। তো এখানে কোনো ধরনের ওয়ার্ক ডান হচ্ছে না, কোনো ধরনের কি হচ্ছে না, ওয়ার্ক ডান হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো প্রেসার ক্রিয়েট করা হচ্ছে না বা তোমার হচ্ছে গিয়ে এক্সপ্যানশন হচ্ছে না, কিছুই হচ্ছে না, জাস্ট খালি সে কি করছে, হিট ইমিট করছে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ডাব্লিউ যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে গিয়ে তোমার জিরো। আমাদের এই ডাব্লিউ টার্মটা হচ্ছে জিরো, অর্থাৎ নো নো কাইন্ড অফ ওয়ার্ক ডান। তাহলে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার টোটাল যে এনার্জি চেঞ্জ ডেল ই সেটা হচ্ছে কি আসলে কিউ এর সমান, এবং সেটা মাইনাস দেওয়া হয়েছে কারণ কি আমরা চিন্তা করব যে বাউন্ডারি থেকে সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি মাইনাস। এনার্জিও মাইনাস হচ্ছে এবং তোমার হচ্ছে কি হিটও ওখানে বের হয়ে যাচ্ছে। তো এখানে খেয়াল করে দেখো ডেল ই পরিমাণ হচ্ছে -20 কিলো জুল এবং কিউ এর পরিমাণ যদি হচ্ছে -20 কিলো জুল, দুইটাই হচ্ছে সমান। আমাদের এনার্জি কনজারভেশন লটা বলছে যে এই দুইটা ভ্যালু সমান হবে। আচ্ছা, এখন অন্যটা কেস যদি হয়, মনে করো আমাদের হচ্ছে গিয়ে আমরা একটা সিস্টেম নিলাম, একটা এডিয়াবেটিক সিস্টেম। এডিয়াবেটিক সিস্টেমটা কি, এটাকে এই সিস্টেমটা থেকে এই বাউন্ডারিটা প্রচন্ড রকমের কি আছে, ইনসুলেটেড করা আছে, কি থার্মালি ইনসুলেটেড। তো এখানে আমরা কি করলাম, এখানটা একটা ইলেকট্রিক্যাল কানেকশন দিলাম, এখন দিয়ে আমরা কি করছি, এখানে হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই করছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আপাতত আমরা ধরে নিলাম যে এখানটাতে তোমার কোনো ধরনের হিট তৈরি হচ্ছে না, বা মানে হিট না হিট তৈরি হচ্ছে আর কি, মানে মেইনলি যে হিটটা প্রডিউস হচ্ছে এটা হচ্ছে তোমার কোথা থেকে আসছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে, অর্থাৎ রেজিস্টিভ একটা নেচার থেকে এই হিটটা তোমার তৈরি হচ্ছে। এই হিটের যে সোর্সটা সেটা কি, সেটা হচ্ছে কি সম্পূর্ণই হচ্ছে তোমার আমার কি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আসে। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি তোমার 10 কিলো জুল দিয়ে থাকি তোমার ওয়ার্ক ডান, সেক্ষেত্রে আমরা বলতে পারি তোমার হচ্ছে কি টোটাল যে এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের 10 কিলো জুল। তারপরে কি হতে পারে, তারপরে একটা মনে করো আমরা কিসে গেলাম, একটা পিস্টন সিস্টেমে গেলাম। আসলে ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সে আমরা পিস্টনটাকে বেশি মানে এক্সাম্পল দেই বোঝার জন্য। সেটা হলো কি আমরা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এনক্লোজ একটা সিস্টেম যেখানে আমরা হিট দিচ্ছি। হিট দেওয়ার কারণে হচ্ছে কি আমার হচ্ছে কি একটা এক্সপ্যানশন হচ্ছে, অর্থাৎ ওয়ার্ক ডান হচ্ছে এই বরাবর। তাহলে হিট দিচ্ছি আমরা বাইরে থেকে বা ওয়ার্ক ডান হচ্ছে এইদিকে। তাহলে এখন সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে তোমার এই যে আমরা হিটটা সাপ্লাই করছি, এই সাপ্লাই করার কারণে আসলে এটা ডিভাইডেড হয়ে দুইটা ভাগে হয়ে যাচ্ছে, একটা কি ওয়ার্ক ডান হচ্ছে আর হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে, অর্থাৎ ভিতরে টেম্পারেচারটা বাড়ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ই, অর্থাৎ ডেল ই কে আমরা লিখতে পারি কিউ মাইনাস ডাব্লিউ। তো এখানে তাহলে এখন যদি মনে করো যে নর্মালি যে এনার্জি যে ইনভলভমেন্টটা এটাকে আমরা কিভাবে বলতে পারি, টোটাল এনার্জিটাকে আমরা বলতে পারি ইন্টারনাল এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স প্লাস হলো গিয়ে তোমার কাইনেটিক এনার্জি ডিফারেন্স। তো নর্মালি যখন সিস্টেমটা স্টেশনারি হয়, অর্থাৎ এটা মুভ করছে না বা এখান থেকে তোমার কোনো ধরনের ম্যাস তোমার হচ্ছে গিয়ে ট্রান্সফার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি আসলে কাইনেটিক এনার্জি যেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি এবং ম্যাক্রোস্কোপিক পটেনশিয়াল এনার্জির ভেরিয়েশন হচ্ছে জিরো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার এনার্জি চেঞ্জটা আসলে পুরোপুরি ইন্টারনাল এনার্জির উপর ডিপেন্ড করছে। অর্থাৎ তাহলে আলটিমেটলি এই ডেল ইর জায়গায় আমরা ডেল ডাব্লিউ ডেল ইউ রিপ্লেস করলে আমরা পাচ্ছি কি তোমার ডেল ইউ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। এখানে খেয়াল করে দেখো একটা এক্সাম্পল বলা হচ্ছে কি মনে করো শ্যাফট মুভ করছে, শ্যাফটটা মুভ করার কারণে কি হচ্ছে, এনার্জি ইনপুট হচ্ছে। তো এখন সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের হিটটাও মনে করো যে সেখানে প্রডিউস হচ্ছে, যেটা আমাদের হিটটা রিলিজ হয়ে যাচ্ছে কিউ2 পরিমাণ, এবং আমরা বাইরে থেকে আবার কিউ1 হিটও দিচ্ছি, এনার্জি দিচ্ছি। তাহলে কি হচ্ছে 40 কিলো জুল দিচ্ছি। তাহলে টোটাল যে আমাদের এনার্জি চেঞ্জটা হচ্ছে বা ইন্টারনালি চেঞ্জটা সেটা কত হচ্ছে, টোটাল হিট চেঞ্জ দ্যাট মিনস হচ্ছে গিয়ে 40 মাইনাস 20, আর সাথে আমরা মাইনাস করবো কি ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডান কত হচ্ছে গিয়ে 15 কিলো জুল। তো টোটাল আমার হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কত হচ্ছে 15 কিলো জুল। তো এগুলা সিম্পল। তো এটাকে আরেকটু যদি আমরা দেখি তাহলে মনে করো, আচ্ছা এখন এই
যে আমরা যে হিট ট্রান্সফারটা এখানে খেয়াল করলাম, যে মনে করো এখানটা কিভাবে হতে পারে, আমরা হিট ট্রান্সফার করলাম, এনার্জি ট্রান্সফারটাকে খেয়াল করি যদি, তাহলে ৩ ভাবে হতে পারে। হিট সাপ্লাই করে হতে পারে, তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান করে হতে পারে, এবং আরেকটা হচ্ছে গিয়ে আমরা যদি এখানে ম্যাস ট্রান্সফার করি, অর্থাৎ আমরা যদি এখানে লিকুইড পাঠালাম বা তোমার হচ্ছে গিয়ে কোনো এক্সটার্নাল ম্যাস যদি এখানে ইনপুট দিই, সেটা হচ্ছে সেই ম্যাসগুলো এক্সট্রা এনার্জি নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টোটাল এনার্জি যে চেঞ্জটা সিস্টেমের আমার হতে পারে বা ট্রান্সফার হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমাদের হিট সাপ্লাই, ওয়ার্ক ডান, আর হলো গিয়ে ম্যাস সাপ্লাই, এগুলোর উপরে ডিপেন্ড করে। তিনটার কম্বিনেশন হচ্ছে গিয়ে আমাদের টোটাল এনার্জি চেঞ্জটা হয়। এবং দুইটা আরো কিছু ব্যাপার আছে এখানে, মনে করো যদি ক্লোজ সিস্টেম হয়, মনে করো আমরা একটা সাইকেল হচ্ছে, তো সাইকেল হলে কি হয়, সে সাইকেল হলে আমরা ধরে নিই টোটাল ওয়ার্ক ডান হচ্ছে গিয়ে টোটাল তোমার হচ্ছে গিয়ে চেঞ্জ অফ হিটের সমান। একইভাবে হচ্ছে ফর মাল্টিপল প্রসেস তোমার হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে টোটাল চেঞ্জ অফ এনার্জি বা চেঞ্জ অফ হিটের সমান হচ্ছে। আচ্ছা, এগুলো নিয়ে হচ্ছে কি আমরা আসলে একটু ম্যাথ দেখবো, যেগুলো আসলে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো মনে করো যে রাথরের বই একটা ম্যাথ আছে এরকম, যে মনে করো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে তোমার হচ্ছে গিয়ে এটা একটা সাইক্লিক প্রসেসে আছে। মনে করো প্রসেস এখানে 4টা প্রসেস আছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1। অর্থাৎ সাইক্লিক প্রসেসটাকে আমরা কিভাবে বলি, মনে করো যে এরকম কোন একটা প্রসেস, আমরা এদিকে পি ইন্টু ভি নেই, মনে করো এটা কোনো একটা ডায়াগ্রাম, এদিকে হচ্ছে গিয়ে আমার টেম্পারেচার, এদিকে হইতেছে গিয়ে আমার মনে করো কিউ নিলাম, হিট সাপ্লাই নিলাম, তাহলে আমার প্রসেসটাকে বললাম যে এরকম। তোমরা দেখো 4টা প্রসেস নিয়ে একটা সাইকেল ড্র করলাম, অর্থাৎ 1 থেকে শুরু হলো, 1 থেকে গেল 2-তে, 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ, 4 থেকে হচ্ছে গিয়ে আবার 1-এ ব্যাক করলো, এরকম 4টা প্রসেস নিয়ে হলো। এবং এই 4টা প্রসেসের মধ্যে দেখা গেল যে ফার্স্ট প্রসেসে আমার হচ্ছে গিয়ে এনার্জি ইনপুট আসলো কত, হিট এনার্জি আসলো 40 কিলোজুল পার মিনিট, এখানে আছে রেট হিসেবে বলা আছে। একইভাবে তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান হলো হচ্ছে গিয়ে 150 কিলোজুল পার মিনিট, কিন্তু এখানে টোটাল ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বলা নাই, এটা বলা নাই। আচ্ছা, তারপরে কি বলা নাই, 2 থেকে 3 প্রসেসে এর কিভাবে বলা আছে কি, তোমার টোটাল হিট ইনপুট দেওয়া আছে, ওয়ার্ক ডানটা বলা নাই, কিন্তু ডেল ইউ এর ভ্যালুটা বলা আছে। 3 থেকে 4-এ দুইটা জিনিসই বলা নাই, 4 থেকে 1-এ হচ্ছে গিয়ে একটা বলা নাই। তো এখন আমাদেরকে এই টেবিলটা কমপ্লিট করতে হবে এবং হিসাব করতে হবে যে এই যে সিস্টেমটা রান করলো, এখানে টোটাল পাওয়ার আউটপুট কত, পি আউটটা বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? তো তোমরা একটু কাগজ কলম নাও, আছে হাতে কাছে? নাকি মাথুরের বই বের করে ফেলছো? আচ্ছা, আমি করি, দেখো আমার সাথে সাথে করো তোমরা, কারণ এরকম রিলেটেড পরীক্ষা কিন্তু এক্সাম আসবে, এক্সামে কিন্তু এরকম কোশ্চেন আসবে। আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে না, হোয়াইট বোর্ডটা? জি স্যার, দেখা যাচ্ছে। স্লাইড কি বন্ধ হয়ে গিয়েছে? জি স্যার, বোর্ডটা দেখা যাচ্ছে। আচ্ছা, গুড, জি স্যার। ঠিক আছে। তাহলে এখন এখানে খেয়াল করো, আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের কতগুলো ভ্যালু আছে, 1 থেকে 2 প্রসেস, এই প্রসেসের জন্য আমাদের কিউ ছিল, ডাব্লিউ ছিল, এবং হচ্ছে গিয়ে ডেল ইউ। আচ্ছা, সেখানে আমরা কি বলছি, 1 থেকে 2 প্রসেসের জন্য ভ্যালু ছিল 400, 150, তারপরে এটা দেওয়া নাই। 2 থেকে 3 এর জন্য ছিল কি 200, আর এখানে ছিল এটা দেওয়া নাই, এটা হলো 300। একইভাবে হচ্ছে গিয়ে 3 থেকে 4 এর জন্য ছিল -200, এই ভ্যালু নাই, এই ভ্যালু নাই। আর এখানে 4 থেকে 1 এর জন্য ছিল 0, 75,
আর হলো নাই। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রথমে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে কি নাই, ডেল ইউটা নাই। তাহলে এটাতে সহজেই বের করে নিয়ে আসা যায়। অর্থাৎ আমরা জানি কি কিউ ইকুয়ালস তোমার হচ্ছে গিয়ে ডাব্লিউ প্লাস ডেল ইউ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কত, আমাদের এনার্জি ইনপুট দেওয়া আছে কত, 400 দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে কি খুবই সিম্পল 150 প্লাস ডেল ইউ। তো সেখান থেকে আমাদের ডেল ইউ এর ভ্যালু কত আসে, ডেল ইউ এর ভ্যালু কত আসে বিয়োগ করলে 250 250 আসে, 250 কিলো জুল পার মিনিট এই ইউনিটে দেওয়া আছে। আচ্ছা, তাহলে একইভাবে এটাও একটা বের করে ফেলা যাবে, তাই না? সেটা কত হবে আমরা যদি দেখে বুঝতে পারছি কত, এটা হচ্ছে গিয়ে আমাদের কি দেওয়া নাই, তাহলে ডাব্লিউ দেওয়া নাই না, ডাব্লিউ ইকুয়াল টু হবে কি কিউ মাইনাস ডেল ইউ। তাহলে কিউ কত, কিউ হইতেছে গিয়ে 200 200 মাইনাস হইতেছে গিয়ে ডেল ইউ minus 300 সিম্পল মাইনাস 100। ঠিক আছে, জি স্যার একইভাবে তোমার মনে করো যে এখন যদি আমরা এইটা তো করতে পারছি না, এখানে তোমার দুইটা টার্ম নাই, তাহলে আমরা কিন্তু তার পরের প্রসেসে চলে যেতে পারি, যে 4 থেকে 1, যেটা 4 থেকে 1 থেকে আমরা ডেল ইউ বের করে ফেলতে পারি। ডেল ইউ সমান কত তোমার হচ্ছে গিয়ে কিউ মাইনাস ডাব্লিউ। সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা আসে মাইনাস 75 কিলোজুল। ঠিক আছে, এখন হলো গিয়ে আমাদের এটা যেহেতু সাইক্লিক প্রসেস, সেক্ষেত্রে আমরা একটু আগে বলেছি সাইক্লিক প্রসেস টোটাল তোমার হচ্ছে গিয়ে এনার্জি ইনপুট যেটা হচ্ছে কিউ, সেটা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক ডানের সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, টোটাল এই জিনিসটার টোটাল এই ভ্যালুটা সমান হচ্ছে গিয়ে এই ভ্যালুটা, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি, তোমার হচ্ছে গিয়ে 400 প্লাস 200 মাইনাস 200 প্লাস 0 ইকুয়ালস 150। এখানে একটা বের করেছি তোমার 2 থেকে 3 প্রসেসে ওয়ার্ক ডান কত, minus 300. তাই কি মাইনাস 100 মনে হয়, তাই না? Oh, sorry, minus 100, sir. মাইনাস 100 প্লাস হলো গিয়ে আমরা এই ডাব্লিউটা জানি না, 3 থেকে 4টা জানি না, তাই না? প্লাস হলো গিয়ে 75। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা যদি যোগ বিয়োগ করো তাহলে এখানে আসে কত, 400 ইকুয়ালস তোমার হচ্ছে এর পাশে কত আসে 50 প্লাস 75 মনে হয় 125, তাই না? 125 প্লাস হচ্ছে কি W3 মাইনাস 4, অর্থাৎ ওয়ার্ক ডান 3 থেকে 4 প্রসেসে কত আসে, 225 হয় না, 150 plus 75. না এখান থেকে 100 থেকে বিয়োগ করলাম তো, আচ্ছা স্যার। তাহলে এখন সেটা কত হবে তোমাদের 100 থেকে 400 থেকে 275। ঠিক আছে, তো এখন তোমার এটা হলো গিয়ে আমাদের টোটাল সব এই ভ্যালুগুলো বের হয়ে আসলো। এখন এটা আসলো ডাব্লিউ বের হয়ে গেল, এখন তুমি ডেল ইউটা বের করতে পারবা, তাই না? ঠিক আছে, তাহলে এখন সব ভ্যালুগুলো বের হয়ে আসলে আলটিমেটলি আমাদের এটা সলভ হলো। কিন্তু এখন লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হলো গিয়ে তোমার পাওয়ার আউটপুট অফ দ্য সিস্টেম। পাওয়ার আউটপুট অফ দ্য সিস্টেমটা কি এখানটায়, এটা বুঝছো তো না? ম্যাথটা খুব সিম্পল না? জি স্যার। স্যার বুঝতে পেরেছি কারো কোনো কোশ্চেন আছে এখানে? নাই মনে হয়, তাই না? আমরা পরবর্তী সময় কিন্তু আরো কমপ্লিকেটেড হবে, তখন সাইকেল গুলো তো সিম্পল থাকবে না। ঠিক আছে, আপনি তো বুঝে নাও জিনিসগুলো। তো তারপরে এখন আমরা কি বললাম, যে আমাদের হচ্ছে গিয়ে এখন একটা জিনিস বাকি ছিল, সেটা কি, সেটা হলো গিয়ে টোটাল ওয়ার্ক ডান আমরা জানি, তাহলে পাওয়ার আউটপুট করতে হবে। পাওয়ার আউটপুটটাকে আমরা কি বলি, পাওয়ার আউটপুট না, পাওয়ার আউটপুট আমরা কি বলছি, যে এখন এখান থেকে আমরা বের করতে হবে সিস্টেমটা তোমার হচ্ছে গিয়ে পাওয়ার আউটপুট কত হবে। নরমালি পাওয়ার আউটপুট সমান হচ্ছে কত, আমরা কি বলি, পাওয়ারের ডেফিনেশন কি, ওয়ার্ক ডান বাই টাইম, খুবই সিম্পল। ঠিক আছে,
তাহলে এখন আমরা এখানে বলেছিলাম কত টোটাল ওয়ার্ক ডাউন কত ছিল, হচ্ছে মুছে ফেললাম। টোটাল ওয়ার্ক ডাউন যেটা ছিল অর্থাৎ তোমার আমাদের যে চার্টটাতে পেয়েছিলাম সেখান থেকে 1 থেকে 2 প্রসেসে ওয়ার্ক ডান ছিল 150। তারপরে হলো গিয়ে তোমার 2 থেকে 3 প্রসেসে ওয়ার্ক ডান ছিল, এটা আমরা ক্যালকুলেট করে বের করে নিয়ে আসছিলাম হচ্ছে গিয়ে -100। এবং 3 থেকে 4 প্রসেসে ছিল তোমার 275 হ্যাঁ গুড 275, ও নোট ডাউন করে ফেলছে। আর হলো গিয়ে 4 থেকে 1 হচ্ছে গিয়ে আমরা পেয়েছিলাম লাস্টে 75 এরকম। তো এইগুলো তাহলে অ্যাড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমার টোটাল হচ্ছে গিয়ে ওয়ার্ক ট্রান্সফার, সেটা ভ্যালু কত, সেটা ভ্যালু হচ্ছে কত 400 যোগ করলে 400 আসে না? আচ্ছা 400 অ্যাকচুয়ালি এইটা তোমার ছিল হচ্ছে গিয়ে তোমার তোমার এই এখান থেকেও আসলে বের করা যেত, সামেশন অফ এই ল থেকেও বের করা যেত। আচ্ছা আমরা টোটাল ওয়ার্ক ডান পেলাম 400 হচ্ছে কি আমাদের 400 আমাদের কিলো জুল, এটা ছিল পার মিনিটে ছিল। এখন এটাকে পার আওয়ারে নিলেই হয়ে যাবে। আমরা আওয়ারে বললি সেটা হচ্ছে কি তোমাদের কত, আমাদের 400 ছিল পার মিনিট, তাহলে এখন কত আমরা এটাকে হচ্ছে এটা গিয়ে ডিভাইড করে সরি দিই। পার আওয়ার না তো মিনিটে আছে, এটাকে নিতে হবে সেকেন্ডে, তাই না? ডিভাইড বাই হচ্ছে গিয়ে 60, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত আমাদের হচ্ছে গিয়ে 6.67 কিলোওয়াট। তো এটা হচ্ছে কি আমাদের টোটাল পাওয়ার আউটপুট। তো এরকম আরো কিছু এক্সাম্পল আসবে তোমাদের করতে হবে। তো এর মধ্যে থেকে আসলে এই বইয়ের থেকে আমি একটু প্রেফার করি হচ্ছে গিয়ে তোমার সেনজেলের বইয়ের এক্সাম্পল গুলো। তো যেমন মনে করো একটা একটু আরো এক্সাম্পল গুলো কেমন হতে পারে, আমরা একটু স্লাইডে যাই। স্লাইড দেখা যাচ্ছে না? জি স্যার। এখন স্লাইডে তোমরা এখানে খেয়াল করো, এই যেমন একটা আমি এরকম এই টাইপের এক্সাম্পল একটু পছন্দ করি, মনে করো মোর হচ্ছে গিয়ে রিয়েল টাইপের আর কি। এখানে কি বলা আছে যে এ ফ্যান দ্যাট কনজিউমস 20 ওয়াট অফ ইলেকট্রিক পাওয়ার when operating is claimed to discharge air from a ventilated room at rate of 0.25 kg per second at a discharge velocity of 8 millisecond। তো এটা যে বলা হচ্ছে, তো এই জিনিসটা ট্রু কিনা, ডিটারমাইন ইফ দিস ক্লেম ইজ রিজনেবল। মানে আমরা বলেছিলাম যে ফার্স্ট ল প্রথম দিকে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে আমরা বুঝতে পারি যে কেউ কিছু ফেক কথা বলছে কিনা বা পসিবল আছে কিনা সিস্টেমটা, যে সে যে ডেটাগুলো বলছে দ্যাট ইজ ভ্যালিড অর ভ্যালিড না, ইনভ্যালিড কিনা সেটা আমরা কিছু আইডিয়া করতে পারি। তো এখানটায় খেয়াল করে দেখো, এখানটায় কিন্তু এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। কি বলা আছে যে আমাদের হচ্ছে গিয়ে একটা ফ্যান আছে যেটা 20 ওয়াটের ফ্যান, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে পার আওয়ারে 20 ওয়াট কনজিউম করে, এবং সেটাকে অপারেটিং এজ এ ক্লেম টু ডিসচার্জ এয়ার ফ্রম এ ভেন্টিলেটেড রুম, এবং সেটা হচ্ছে গিয়ে যে বাতাসটা প্রডিউস করে, এটা তো মেকানিক্যাল রোটর, তো এটা যে তোমার হচ্ছে বাতাসটা প্রডিউস করে তার বাতাসের ভেলোসিটি হবে হচ্ছে কি 8 মিটার পার সেকেন্ড। সো এটা কি আসলে ট্রু কিনা, ঠিক আছে? তো এটা ট্রু কিনা আমাদেরকে আসলে একটু টেস্ট করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, তো আমরা একটু দেখি আবার। হোয়াইট বোর্ড কি আসছে? জি স্যার। কবে যে তোমাদের ক্লাসে ঢুকতে পারবো, একবার চেঞ্জ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা কি বলছিলাম, এখন হলো গিয়ে আমরা এখানে আমরা একটু টেস্ট করার চেষ্টা করব। যে প্রথম আমরা কি বলছিলাম যে
আমাদের হচ্ছে গিয়ে আমাদের এনার্জি ইনপুট যেটা সেটা হচ্ছে গিয়ে ওয়াটেজে দেওয়া আছে, অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রিসিটি যেটা হচ্ছে গিয়ে ইন, সেটা কত, সেটা ভ্যালু হচ্ছে আমাদের ছিল হচ্ছে গিয়ে 20 ওয়াট। আর হচ্ছে গিয়ে আমাদের যে ফ্যানের যেটা ছিল আমরা বলছি যে আমাদের যে ভ্যালোসিটিটা তৈরি হবে, অর্থাৎ আমরা ভি আউট, এটা ভি আউট কত পাচ্ছি, এইটা আসলে হচ্ছে ভ্যালোসিটি, ছোট ভি করে লেখা, ভি আউটটাকে আমরা বলছি ক্লেম করছি 8 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, তো এটা আমাদেরকে বের করতে হবে। আর হলো গিয়ে আমরা আরেকটা দেওয়া আছে আমাদের এখানে যে ম্যাসটা ট্রান্সফার হবে সেটা পরিমাণ কত হচ্ছে, রেট হচ্ছে গিয়ে তোমার 0.25 কেজি পার সেকেন্ড। এই রেটে তোমার হচ্ছে গিয়ে ম্যাসটা তোমার বের হবে ফ্যান থেকে, অর্থাৎ ফ্যানটা ছিল এরকম, এখান থেকে আমার যে ফ্যান আঁকলাম, আচ্ছা যেটা হবে সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর আমি এনার্জি ইনপুট দিয়েছি কত, 20 ওয়াট। ঠিক আছে, তো এখন নর্মালি আমরা জানি কি, আমরা যেহেতু এনার্জি কনজারভেশন ল অনুযায়ী আমাদের যে এনার্জি ইনপুট দিব সে পুরোটাই হচ্ছে গিয়ে আমার এই তোমার হচ্ছে গিয়ে এয়ারের ভেলোসিটি তৈরিতে কাজে লাগবে। আমরা যদি এজিউম করে নেই যে আমাদের হচ্ছে গিয়ে এখানে হিট প্রোডাকশনটা খুবই নেগলিজেবল, আর হলো গিয়ে এবং মনে করো যে রুমের ভিতরে এই এই বাতাস ছাড়া আর কোনো বাতাস নাই, এবং ভেন্টিলেশনটা তোমার হচ্ছে রুমটা খুবই কাম, তো এটা যদি আমরা ধরে নেই তাহলে আমাদের হচ্ছে গিয়ে দেখা যাবে যে টোটাল যে এনার্জি ইনপুটটা আসে পুরোটাই হচ্ছে বাতাস তোমার প্রোডাকশনে, বাতাস তৈরি না বাতাস ভেলোসিটি তৈরিতে কাজে লাগছে। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি ডাব্লিউ ইলেকট্রিসিটি যেটা ইন, এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার কাইনেটিক এনার্জির সমান, টোটাল যে কাইনেটিক তৈরি করছি তার সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বাকিগুলো হচ্ছে জিরো, বাকি যে টার্মগুলো আছে আমাদের হচ্ছে হিটের টার্মটা আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পটেনশিয়াল এনার্জি টার্মটা আছে, এগুলো হচ্ছে গিয়ে আমার জিরো, এগুলো সবই জিরো। আর আমাদের এটি হচ্ছে গিয়ে ডেল ইর ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা এটা দিলে এখন আমরা বলতে পারি আলটিমেটলি পুরোটাই হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জির সমান, এটুকু হচ্ছে গিয়ে আমরা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই কাইনেটিক এনার্জিকে আমরা লিখতে পারি হাফ mv স্কয়ার, এবং রেট হিসেবে আসলে নিয়ে আসতে পারি আমাদের যে রেটটা পাচ্ছি সেটা, এটা এয়ার এর রেটটা, এটা হচ্ছে গিয়ে ভি স্কয়ার আউট। তাহলে সেক্ষেত্রে আমরা ভি স্কয়ার আউট কে বলতে পারি কি, আমাদের ডাব্লিউ ইন যেটা ইলেকট্রিসিটি ইন ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এখান থেকে আসছে আর কি, যে এখান থেকে ডিভাইড বাই হচ্ছে গিয়ে 2 এটা। আচ্ছা তাহলে সমান সমান তোমাকে এখান থেকে ক্যালকুলেশন করলে বের হয়ে আসবে, তোমার এই ভ্যালুগুলো যদি বসাও তাহলে আলটিমেটলি কি হবে, ডাব্লিউ ইন কত ছিল, ডাব্লিউ ইন ছিল তোমার 20 ওয়াট। 20 ওয়াট মানে কত, 20 ওয়াট মানে হচ্ছে 20 জুল পার সেকেন্ড, আর হচ্ছে 2 ইনটু আমার হচ্ছে গিয়ে এটা ছিল কত 0.25। স্যার 2টা মাল্টিপ্লাই হবে না কোনটা, স্যার যেটা হাফ ছিল? জি স্যার, এটা 2WN হবে। আচ্ছা 2টা তো উপরে যাবে না, জি স্যার। তো এখানে আসবে, তো ভি স্কয়ার আউট সমান সমান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 2 ইনটু ডাব্লিউ ইন ডিভাইড বাই হচ্ছে এম। আচ্ছা তাহলে এখন কত হলো, তাহলে 20 জুল পার সেকেন্ড, এটা চলে গেল উপরে, আর হলো নিচে কত আসলো আমাদের হচ্ছে 0.25। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমরা হিসাব করি, হিসাব করলে কত আসবে, ক্যালকুলেটর নাও তোমরা। স্যার 80। পুরোটা আসছে কত 80 না? জি স্যার। আচ্ছা পুরোটা 80 আসে, তাহলে আমরা এখন তাহলে ভি আউট সমান সমান বলতে পারি সমান হচ্ছে কি √80 না, কত আসে এটা, স্যার 8.94। আমার হচ্ছে কত 8.94। 94 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বলতে পারি যে এইটা এই লতে তোমার হচ্ছে গিয়ে এটা ক্লেম করে যে এটা সম্ভব, বিকজ আমরা ধরে নিয়েছিলাম 8 মিটার পার সেকেন্ড, তাই না?
তাহলে এখন আমাদের এই ভ্যালুতে কত আসলো 8.94 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স ওরা যেটা বলছে এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রু। যদি কোনো কারণে লেস আসতো তাহলে হচ্ছে এই ভ্যালুটা যদি কম আসতো 8 এর থেকে, তাহলে আমরা বলতাম যে দ্যাট ইজ ফলস। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার এখানে তো ধরে নেওয়া হচ্ছে যে লস হয় নাই, তো এটা তো রিয়েলিস্টিক হইলো। এই থার্মোডাইনামিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হচ্ছে কি অ্যাজিউম করে নেওয়া হয়। তো মনে করো তোমার অ্যাজিউম করে নেওয়া হচ্ছে কি কোন কেসে তোমার হচ্ছে কি ওখানে ভেন্টিলেশন মানে কোনো হিট প্রডিউস হচ্ছে না, বা হিটটা যে প্রডিউস হচ্ছে পুরোপুরি নেগলিজিবল, সেই হিটে এটা তোমার হচ্ছে কি ক্লেম করা যায় দ্যাট ইজ ট্রু। ঠিক আছে, ঠিক আছে। আমরা যখন এজিউম করি তখন আমরা ধরে নিই যে এটা হচ্ছে কি খুবই কম পরিমাণে চেঞ্জ হচ্ছে, সো একদম ধরার মধ্যেই পড়বে না, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, তারপরে আরো কিছু ম্যাথ আছে, তোমরা এটা অবশ্যই করবা। সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের এই খুবই সিম্পল ম্যাথ, আমি এখানে অবশ্যই ইনক্লুড করি নাই তোমাদের। দেখি বইটা কোথায় আছে, এক সেকেন্ড। পিডিএফ এ তো আছে না? তোমরা স্যান্ডেলের বইটা নামিয়েছো না নাকি? আছে তোমাদের কাছে? জি স্যার। বইটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানটায় তোমাদের আরো কিছু ম্যাথ গুলো করতে হবে। দেখো তোমাদের স্যান্ডেলের বইয়ে এক্সাম্পলে দেখো এখানে আছে কি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু ম্যাথ এক্সারসাইজে দেওয়া আছে, এগুলো করবা আর কি, খুবই সিম্পল এই ম্যাথ গুলো। ঠিক আছে, যেমন মনে করো একটা ম্যাথ দেখো এখানে, a university campus has 200 classrooms and 400 faculty offices. The classrooms are equipped with 12 fluorescent tubes, each consuming 110 watt, including the electricity used by the ballast. The faculty office on average have half as many tubes. The campus is open 240 days a year. The classrooms and faculty offices are not occupied at an average of 4 hours a day. অর্থাৎ আলটিমেটলি এই ডাটাগুলো থেকে তোমাকে কি বের করতে হবে, ডিটারমিন হাউ মাচ দ্য ক্যাম্পাস উইল সেভ এ ইয়ার ইফ দ্য লাইটস ইন দ্য ক্লাসরুমস এন্ড ফ্যাসিলিটি অফিসেস আর টার্নড অফ ডিউরিং আনঅকুপাইড পিরিয়ড। বুঝতে পারছো? এখান থেকে টোটাল কনজাম্পশনটা বের করবা, বের করার পরে হচ্ছে কি এখানে বলে দেওয়া আছে যে তোমাদের যদি ক্লাসরুমের লাইটগুলো দিনের বেলা অফ থাকে, ডিউরিং আনঅকুপাইড পিরিয়ডে যদি অফ থাকে, তাহলে কি হচ্ছে আমাদের কনজাম্পশন কতটুকু কমানো যাবে। কিন্তু আগে কিন্তু বলা ছিল যে 24 days এ ইয়ার ওপেন থাকে, এবং দ্য ক্লাসরুমস এন্ড ফ্যাকাল্টিজ আর নট অকুপাইড অন এভারেজ 4 hours এ ডে, অর্থাৎ দিনে 4 ঘন্টার মতো আনঅকুপাইড থাকে। তাহলে আমরা নর্মালি আগে 24 ঘন্টা হিসাব করে আমরা ম্যাথটা করব, করার পর হচ্ছে 4 ঘন্টা বাদ দিয়ে দিলে আমরা দেখবো যে আলটিমেটলি আমাদের কতটুকু পাওয়ার কনজাম্পশন কম হচ্ছে। মানে খুবই সিম্পল ম্যাথ আর কি, বুঝছো? কিন্তু এগুলো করবে, এগুলো কিন্তু এক্সামে দিয়ে দিব এখান থেকে একটা, পরীক্ষা হলেও পারবা, খুবই সোজা। তারপরে একটু প্র্যাকটিস করা থাকলে তোমাদের সুবিধা হবে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা পার্ট হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি কনভার্সন এফিসিয়েন্সি না, তোমাদের আরেকটা পার্ট যেটা সেটা আমি প্রেফার করি তোমাদের হচ্ছে গিয়ে এনার্জি এন্ড এনভায়রনমেন্ট রিলেটেড। এই ম্যাথগুলো ভয়াবহ সোজা। তোমার মনে করো কিরকম, এখানে তোমার বলা আছে, যেমন একটা দেখি শেষের দিকে কোথায় আছে বা কঠিন কিছু একটা। আচ্ছা, এটা দেখো, মনে করো 87 নাম্বার যেটা, কনসিডার এ হাউসহোল্ড দ্যাট ইউজেস 11,000 kilowatt of electricity per year and 1,500 gallons of fuel oil during a heating session.
the average amount of CO2 produced is, আমার মনে হয় দেখতে পাচ্ছ না তোমরা না, এক সেকেন্ড, দেখা যাচ্ছে? জি স্যার 87E যেটা আর কি সেটা কথা বলছি এই ম্যাটটা। তো এখানে তোমার দেখো একটা হাউস হোল্ডে তোমার বলতেছে যে বছরে 11,000 কিলোওয়াট তোমার ইলেকট্রিসিটি ইউজ হয় এবং 1,500 গ্যালন তোমার হচ্ছে গিয়ে অয়েল ইউজ হচ্ছে তোমার হিটিং এর জন্য। তো এখন এখানে প্রতিটার ক্ষেত্রে বলে দেওয়া আছে কি CO2 প্রডিউস কতটুকু হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে তোমার 26.4, এটা কি তোমার হচ্ছে গিয়ে বিএম পার গ্যালন, মানে পাউন্ড পার গ্যালন হবে আর কি। আচ্ছা, এত 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 পাউন্ড পার গ্যালন প্রডিউস হচ্ছে CO2 কার জন্য, তোমার হচ্ছে গিয়ে ফুয়েল অয়েলের জন্য। আর এত পাউন্ড পার কিলোওয়াট আওয়ার হচ্ছে গিয়ে প্রডিউস হচ্ছে কিসের জন্য, ইলেকট্রিসিটির জন্য। তাহলে এখন ইফ দিস হাউস রিডিউসেস ইটস অয়েল এন্ড ইলেকট্রিসিটি অ্যাভারেজ বাই 15%, অর্থাৎ এই কনজাম্পশন যদি ওরা 15% কমায়, তাহলে সেক্ষেত্রে টোটাল CO2 এমিশন কতটুকু কমে যাবে। বুঝতে পারছো ম্যাথটা? বোঝা যাচ্ছে কি বলছে এখানটায়? কেউ কথা বলেন। 15%টা কি হচ্ছে দুইটা এনার্জি মিলায় নাকি হচ্ছে দুইটা থেকে আলাদা আলাদা করে 15% কমায় দিব? দুইটা মিলায়ও করতে পারো, আলাদা করেও করতে পারো। মিলায় করলে যে টোটালটা করে 15% জাস্ট রিডাকশন করলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? জি স্যার। যে আমার আগে টোটাল এতটুকু কনজিউম হচ্ছে আর এখন কনজিউম হচ্ছে কতটুকু, তো সেখান থেকে যেমন মনে করো এটা কত সিম্পল ভাবে করা যায়, দেখো এখানটা আমি দেখাই। আচ্ছা, এগুলা অ্যাসাইনমেন্টে দিয়ে দিব নাকি তোমাদের, তাহলে তোমাদের ইজি হবে। 3 কোর্স নেই। এখানে কি বলছে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? জি স্যার। এটা খুবই সিম্পল। এখানে কি বলা হচ্ছে যে আমাদের প্রথমে 11,000 কিলোওয়াট পার আওয়ার, এটা হচ্ছে ইলেকট্রিসিটি কনজিউম হচ্ছে, আর হচ্ছে গিয়ে 1500 গ্যালন হচ্ছে গিয়ে আমার অয়েল কনজাম্পশন হচ্ছে। আবার এখানে CO2 ইমিশনের কথা বলা আছে কত, তোমার হচ্ছে গিয়ে এটার জন্য ইলেকট্রিসিটির জন্য হচ্ছে গিয়ে পার ইউনিটে হচ্ছে গিয়ে 1.54 LBM মনে হয় পাউন্ড, আমি তো কেজিতে জানি হচ্ছে। যাই হোক, তারপর হলো গিয়ে পার কিলোওয়াট আওয়ার। আর এটা বলা আছে তোমার হচ্ছে গিয়ে পার গ্যালনে হচ্ছে গিয়ে 26.4 গ্যালন। তাহলে এখন কি করবা, তাহলে টোটাল কতটুকু কনজিউম হয়, এটার সাথে এটা গুণ করবা, গুণ করলে CO2 জেনে যাবা। তাহলে একই হবে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি করবা, মাল্টিপ্লাই করলে জেনে যাবা কোনটা আমার হচ্ছে কি গ্যালনের জন্য কতটুকু CO2 হচ্ছে। মনে করো এটা হলো x, এটা মনে করো y। তাহলে আমার টোটাল CO2 প্রোডাকশন কত হচ্ছে, x প্লাস y। তাহলে এখন সেটা তোমার হচ্ছে গিয়ে 15% রিডাকশন করলে কত হয়, মনে করো তোমার z। তাহলে আমার টোটাল CO2 রিডাকশন কতটুকু হলো, z মাইনাস x প্লাস y। সিম্পল না একদম ম্যাথটা? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এই স্লাইডের শেষে তোমাদের অ্যাসাইনমেন্ট কোন ম্যাথগুলো করা লাগবে আমাকে জমা দেবো, আমি সেগুলো লিখে দিব। ঠিক আছে? খুবই সিম্পল, জাস্ট খালি কাগজ কলম নিয়ে বসলেই পেরে দেবা। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে মনে করা দিও তো, আমি অ্যাসাইনমেন্টের কথাটা আমি তোমাদের আপলোড করে দিব। অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, তাহলে ইন কোর্স নিব না, জাস্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আপাতত এটা বন্ধ করে দেই, এটা বন্ধ করে দেই। তারপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের স্লাইডে চলে যাই।
আচ্ছা, স্লাইড মনে হয় দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। এখন মনে করো যে এই পারপেচুয়াল মোশন মেশিনের কথা তোমরা মনে হয় নাকি শুনে আসছো, শুনছো কি? যে আমরা যদি এমন কোন একটা মেশিন বানাতে পারি যেটা হচ্ছে ইনফাইনাইট টাইম রান করতে থাকবে, আর কোনো এনার্জি ইনপুটের দরকার হবে না, সেটাকে আমরা বলছি পারপেচুয়াল মোশন মেশিন। তো এটা কি, আমরা একটা পারপেচুয়াল মোশন মেশিন দেখি। সেটা মনে করো আমরা একটা এরকম একটা স্টিম বয়লার নিলাম। যে মনে করো একটা স্টিম বয়লার কি করছে, তোমার হচ্ছে গিয়ে এই যে আমার এখানটা যারা পেন নিয়ে লেজার নিয়ে আসি পয়েন্টার, এই যে এটা মনে করে এখানে বয়লারটা আছে। এই বয়লারটা কি করছে, এই বয়লারের ভিতরে আমার হচ্ছে গিয়ে রেজিস্টিভ হিটার আছে, অর্থাৎ এই ভিতরে যখন পানিটা থাকবে সেই পানিটাকে হিট দিয়ে আমার বয়েল করা হবে। সেই বয়েল করার পরে সেই বয়েল থেকে যেটা তোমার ভ্যাপার বের হবে, ভ্যাপারটা গিয়ে একটা টারবাইনকে ঘোরাবে। আর সেই টারবাইনটা কানেক্টেড থাকবে জেনারেটরের সাথে। জেনারেটর তোমার হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করবে, অর্থাৎ প্রডিউস করছে। আচ্ছা, এবং সেইখান থেকে আবার সেটা ঠান্ডা করে নিয়ে আসবো আমরা পানিটাকে নিয়ে এসে কন্ডেন্সার থেকে নিয়ে আসলো, আনার পরে এটা পাম্পে দিলাম, পাম্প আবার বয়লারে গেল। অর্থাৎ এখানে এনার্জি ইনপুট লাগবে কোথায় কোথায়, পাম্প চালাতে লাগবে আর হলে বয়লার চালাতে লাগবে, এবং দুইটাই হচ্ছে আসলে ইলেকট্রিসিটি। তো সেই দুই ইলেকট্রিসিটি কোত্থেকে আনবো, এই জেনারেটর থেকে যেটা তৈরি হচ্ছিল সেখান থেকে নিয়ে আসবো। তার মানে কি দাঁড়ালো, যে এটা কি আমার যেটা আমি যে ইলেকট্রিসিটি প্রডিউস করছি সেটা দিয়ে আমার হচ্ছে গিয়ে আমার পুরো মেশিনটাই সারা জীবন চলবে? তো এটা আসলে পসিবল না। কেন পসিবল না? কারণ হলো গিয়ে আমরা যখন কনডেন্স করব সেটা হচ্ছে হিটটাকে কিছুটা আউট করে দিবে, তাহলে এখানে কিছুটা এনার্জি রিলিজ হবে এবং সেটা হচ্ছে গিয়ে সিস্টেমের বাইরে চলে যাবে, অর্থাৎ সারাউন্ডিং এ চলে যাবে। একইভাবে আমরা যদি সেই জেনারেটর থেকে হচ্ছে কি বিদ্যুৎ শক্তি নিয়ে আমরা বাইরেও ইউজ করব, তার মানে কি দাঁড়াচ্ছে, এনার্জি আউট হয়ে যাচ্ছে, কোনো ধরনের এনার্জি নতুন করে ইন হচ্ছে না। তো এজ এ হোল সিস্টেমে আসলে এটা ফার্স্ট ল থার্মোডাইনামিক্সটার হচ্ছে গিয়ে তোমাকে সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই এই মেশিনটা আমরা বলতে পারি যে আসলে এটা ফিজিক্যালি সম্ভব না। তারপর অনেক চেষ্টা করছে যে তোমার ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য গ্র্যাভিটি ইউজ করছে, করে দেখা যাচ্ছে যে তোমার বল মুভমেন্ট করাচ্ছে, করে তোমার কিছুটা ওয়ার্ক ডান করছে, করে তোমার কাজ করে দেখাচ্ছে যে তোমার সেমি পারপেচুয়াল মোশন মেশিন হচ্ছে। কিন্তু আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কখনোই এটাকে সাপোর্ট করে না, কারণ এনার্জিটাকে আউটপুটে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখন মনে করো আমরা আসলে একটু আস্তে আস্তে আমাদের যে মেইন টার্গেটটা ছিল, টার্গেটটা হলো কি আমাদের যে বিভিন্ন রকমের সাইকেল অ্যানালাইসিস করা, গ্যাস সাইকেল, রেফ্রিজারেটর সাইকেল, এয়ার কন্ডিশনিং সাইকেল, আমরা সেদিকে ঢুকে যাব থার্মোডাইনামিকের হেল্প নিয়ে। তো সেটার জন্য আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট হলো কি আমাদের প্রপার্টি ডায়াগ্রাম, যে আমরা বিভিন্ন রকমের আমরা যে স্টেটটাকে বা প্রসেসটাকে এগুলাকে আমরা প্রকাশ করব আমরা বিভিন্ন রকমের ডায়াগ্রাম দিয়ে। যেমন এখানে খুব সিম্পল, তোমরা সবাই জানো যে এই সিম্পল একটা ডায়াগ্রাম, এটা ওয়াটারের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তোমার হচ্ছে গিয়ে এক্স এক্সিস এ আছে হচ্ছে গিয়ে হিট এডিশন, অর্থাৎ আমি কত হিট অ্যাড করলাম, আর ওয়াই এক্সিস এ টেম্পারেচার, অর্থাৎ এখান থেকে -10 থেকে 100 ডিগ্রি তার উপরে পর্যন্ত আছে, এবং আমাদের সেই অনুসারে হিট এডিশন হচ্ছে কতটুকু। অর্থাৎ আমরা যদি এখন মনে করি এটা ওয়াটারের, তো ওয়াটারে আমরা কি করছি, পানিতে মধ্যে আমরা কি হিট দিচ্ছি, হিট দিয়ে একটা টেম্পারেচার বাড়বে, এটি স্বাভাবিক। তো আমরা যদি এখান থেকে শুরু করি নিচ থেকে, তাহলে কি হচ্ছে পয়েন্ট এ থেকে মনে করো পানি মানে আইস ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেডে, -10 ডিগ্রিতে ছিল, এটা আমরা হিট অ্যাড করলাম, তাহলে আইসের টেম্পারেচার বাড়বে, বাড়তে 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 0 ডিগ্রি কাছাকাছি আসবে। মোর একিউরেটলি আমরা বলি 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার মধ্যে কাছাকাছি যখন আসবে তারপরে কি হবে, আইসটা মেল্ট করা শুরু করবে, যেটাকে আমরা বলি হিট অফ ফিউশন। এই টার্ম পার্টটুকুকে অর্থাৎ আইসটা মেল্ট করবে, এই জায়গাটা আমাদের কি করবে, কোনো টেম্পারেচার ইনক্রিজ হবে না, তাই না? এখানে কোনো টেম্পারেচার ইনক্রিজ হবে না, অর্থাৎ ল্যাটেন্ট হিটটা তোমার হচ্ছে জাস্ট ফেজ চেঞ্জে হেল্প করছে। তাহলে সেটা আমরা এখানে স্ট্রেট লাইন ধরছি। তারপরে যখন ওয়াটার হয়ে গেল, ওয়াটার হওয়ার পরে কি হবে, এটাকে আবার আমরা হিট অ্যাড করছি, মানে তার টেম্পারেচার বাড়া শুরু করলো, হিটিং অফ ওয়াটার। তাহলে এটা কি সি থেকে ডি পর্যন্ত যাবে, কত পর্যন্ত, ডি পর্যন্ত। ডিটা কত টেম্পারেচার, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন এখানে গেল, তাহলে এটাকে আমরা আবার একটা টার্ম ইউজ করছি, সেটার নাম কি দিলাম, সেন্সিবল হিট। এই হিটটা আসলে আমরা সেন্স করতে পারি, সরি, এর উপরে বা নিচে থাকলে আমরা আসলে অতটা সেন্স করতে পারি না যে টেম্পারেচার বাড়লো কি কমলো। আচ্ছা, হিটিং অফ ওয়াটার করে এই গেল, আবার সে হলো যে টেম্পারেচার বাড়াচ্ছি, হিট বাড়াচ্ছি, কিন্তু টেম্পারেচার বাড়ছে না, বিকজ এখানেও ফেজ চেঞ্জ হচ্ছে।
তাহলে এটাকে আমরা বলছি হিট অফ ভ্যাপোরাইজেশন, এটা ল্যাটেন্ট হিট। তারপরে একটা সময় গিয়ে কি হলো, তোমার হচ্ছে গিয়ে সুপার হিটিং এর দিকে চলে গেল, টেম্পারেচার বাড়া করলো। তো এটা আমরা সুপার হিটেড আমরা বডি বলছি, বা সুপার হিটেড এখানে ফর্মে আছে। তো এই জায়গাটা আমাদের গ্যাস ফর্মে, নরমালি ভ্যাপার ফর্মে আছে। তো এখন মনে করি এটা আমরা জানি, এটাকে কি বলছি আমরা, টিকিউ ডায়াগ্রাম, টেম্পারেচার আর হলো হিট ডায়াগ্রাম। তো এখন এটা আসলে খুব আমরা ইউজ করি না, আমরা একটু চলে যাই হচ্ছে কি অন্যটায়। তো সেটা হচ্ছে কি আমরা বলি টেম্পারেচার ভার্সেস ভলিউম। আচ্ছা, আগে স্লাইডে একটা ইম্পর্টেন্ট কথা বলিনি, এই যে তোমার এই যে লাইনটা আছে, এই লাইনটা আসলে হচ্ছে কি আমাদের একটা স্পেসিফিক প্রেসারের জন্য, অর্থাৎ এখানে প্রেসার ফিক্সড, আমরা ধরে নিলাম এখানে প্রেসার ফিক্সড, ধরে নিলাম না, ধরতে হবেই। তো কেউ কি বলতে পারবা এখানে প্রেসারটা কত এই ডায়াগ্রামের? কেউ কি আইডিয়া করতে পারবা? এনিবডি? দেখি কোশ্চেন করি। স্যার নরমাল প্রেসার যেটা নরমাল প্রেসার কত? 100 কিলোপাস্কাল। 1 atmospheric pressure. কিভাবে স্যার, বুঝলে এটা 1 1 অ্যাটমসফেরিক হবে? স্যার হিট অফ ভেপোরাইজেশনটা 100 ডিগ্রি সেলসিয়াসে, ওয়াটার হচ্ছে স্টিম হয়ে যাচ্ছে ওই হ্যাঁ, পয়েন্টে। গুড, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে 1 অ্যাটমসফেরিক প্রেসারে ভ্যাপোরাইজেশন হয় কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই না? তো এটা একটা কি আমাদের প্রুফ। অর্থাৎ এরপর যদি আমাদের প্রেসার বাড়ে, অবশ্যই এই হচ্ছে গিয়ে এই পয়েন্টটা ভ্যারি করবে, ঠিক আছে? ডি পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে? কে বলতে পারবা? প্রেসার বাড়লে উপরে যাবে। প্রেসার বাড়লে ডি এর ভ্যালুটা বাড়বে, তাই না? জি স্যার। গুড, তাহলে তোমরা তো দেখি ভালোই বুঝো, তাহলে আর আমার পড়ার লাভ কি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে কি হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে টি আর পি এর টিভি ডায়াগ্রাম না গিয়ে আমরা টিভি ডায়াগ্রামে আসি, অর্থাৎ টেম্পারেচার ভলিউম ডায়াগ্রামে আসি, ঠিক আছে? এই পার্টগুলো কিন্তু পড়াচ্ছি তোমাদের রাথরের বই থেকে, আবার ওইটা ওইখান থেকে পড়ে নিতে পারো, সেঞ্জেলেও আছে, ব্যাখ্যাগুলো আছে। আচ্ছা, এখানটা যখন আসলাম তখন কি হলো, আমাদের হচ্ছে গিয়ে আমরা কি বলছি, ভলিউম, টেম্পারেচারের সাথে ভলিউম। আবার সেই এ পয়েন্ট থেকে আমরা শুরু করি। আমাদের যখন হচ্ছে গিয়ে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, আইসের ভলিউম বাড়ছে, কিন্তু একটা সময়, অল্প সময়ের জন্য কি করবে, টেম্পারেচার না বেড়ে কি করবে, যখন ওয়াটার হবে তখন কি ভলিউম কমা শুরু করবে, তাই না? বি থেকে সি, এই ব্যাপারটা কেমন, কেউ ব্যাখ্যা করতে পারবা এটা? স্যার এটা ওয়াটারের ইন্টারনাল স্ট্রাকচারের জন্য না? সেটা কেন, ওয়াই, কেন ভলিউম কমে আইস থেকে যখন ওয়াটারে যায়? ইন্টারনাল স্ট্রাকচারটা কি থাকে বলো তো, মনে আইস তো ওয়াটারের থেকে হালকা। সেটা কেন, ওয়াই, কি ধরনের বন্ডিং থাকে আইসে, একটু সোজা করে দিলাম, যে কারণে তোমার হচ্ছে এটা কি হয়, তোমার ভলিউম বেশি থাকে? এনিবডি? স্যার হাইড্রোজেন বন্ড থাকার কারণে হচ্ছে আইস যখন ফর্ম করে তখন আইসের ভিতরে অনেক বড় বড় হলো থাকে, তো যার কারণে সেটা যখন ওয়াটারে কনভার্ট হয় তখন শ্রিঙ্ক হয়ে যায় ভলিউম। গুড, ভেরি গুড, ঠিক আছে। অর্থাৎ আমরা হাইড্রোজেন বন্ডিং এর বন্ডিং লেন্থটা একটু বেশি তোমার ওয়াটার টু ওয়াটার বন্ডিং এর থেকে, ঠিক আছে? এই কারণে ওটা হচ্ছে ভলিউমটা বেশি থাকে, ডেনসিটি কম থাকে। তো পরবর্তী যখন এটা হচ্ছে কত, বি থেকে সিটা আসলে কি, এটা হচ্ছে আমাদের ফিউশন অফ আইস নাকি? আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে ওই যে আগেরবার দেখো, আগেরটা ক্লিয়ার ছিল যে ফিউশন অফ হিট অফ ফিউশন বা ফিউশন অফ আইস, সেটা কি হচ্ছে আইস থেকে ওয়াটারে কনভার্ট হচ্ছিল। তাহলে এই পার্টটা আসলে হচ্ছে কি আমাদের টেম্পারেচার তো বাড়বে না, বিকজ ল্যাটেন্ট হিটটা কনভার্ট হচ্ছে। আর কিন্তু ভলিউম যেহেতু এখানে আমরা ইস্যু, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভলিউম আছে, দেখা গেলো ভলিউমটা কমে গেল, এর জন্য এটা ব্যাক করলো বি থেকে সি তে। তারপরে যখন ওয়াটার হয়ে গেলো, আবার যখন আমি টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে, আমার ভলিউমটা বাড়া শুরু করছে, ঠিক আছে? বাড়া শুরু করলো, তারপরে আবার ডিতে আসলো, আবার কি হলো, আবার যখন হলো গিয়ে আমার এই ভ্যাপারাইজেশন হওয়া শুরু করলো, তখন আবার হচ্ছে গিয়ে টেম্পারেচার বাড়বে না, কিন্তু যেহেতু সেটা ভ্যাপার হয়ে যাচ্ছে তো সেটা বাড়ছে। এখানে টার্মটা দেখো খেয়াল করে, এখানে বলা আছে স্যাচুরেটেড মিক্সচার, অর্থাৎ এই জোনটাতে কি হয়েছে, এই জোনটাতে তোমার ভ্যাপারও আছে এবং ওয়াটারও আছে। তো
তো এইখানটাতে আমরা বলছি স্যাচুরেটেড মিক্সচার, এবং এটা আসলে আমরা অনেক সময় অন্য টার্মও আমরা ইউজ করি। তারা টার্মগুলো জানি কি কি আছে একটু বলি। তারা রাথোরের বই থেকে পড়াচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় ওয়েট স্টিম। কি বলা হয়? ওয়েট স্টিম পার্ট, অর্থাৎ এখানটা তোমার স্টিমের পাশাপাশি ওয়াটার কন্টেন্টও আছে, পুরোপুরি কনভার্ট হয় নাই। তো এটাকে বলা হচ্ছে ওয়েট স্টিম এই জায়গাটায়। আর তারপরে এক সময় ওয়াটার কন্টেন্ট থাকবেই না, সেটা হলো গিয়ে সুপার হিটেড মিক্সচারে চলে যাবে, এবং সেখানে কোনো ওয়াটার কন্টেন্ট নাই, যেটাকে আমরা বলি ড্রাই স্টিম বা ড্রাই স্যাচুরেটেড স্টিম বলা হয়। তো নোট ডাউন করো, এখানে দেখবা যে 3.4 এ অনেকগুলো টার্মিনোলজি আছে তোমাদের রাথোরের বইতে। 58 পেজে তোমার টার্মিনোলজি অনেকগুলো আছে, যেমন মনে করো ভ্যাপোরাইজেশন কাকে বলে, ইভ্যাপোরেশন কাকে বলা হয়, বয়লিং কি, স্যাচুরেশন টেম্পারেচার, স্যাচুরেশন প্রেসার, স্টিম, স্যাচুরেটেড স্টিম, এই জিনিসগুলো, ক্রিটিক্যাল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট, সাবলিমেশন, এগুলো তোমার হচ্ছে কি ডেফিনেশন আসতে পারে এক্সামে শর্ট নোট আকারে। ঠিক আছে, তো আমি দাগিয়ে রাখলাম এক্সাম ইম্পর্টেন্ট চিন্তা করে। তো এটা তোমরা কিন্তু নোট ডাউন করে ফেলবা। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এখন এইখানটা যখন আমরা আসলাম, এখানে খেয়াল করে দেখো, এইটাও এই পুরো ডায়াগ্রামটাও হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফেরিক প্রেসারের জন্য। এটাও কিসের জন্য? 1 অ্যাটমসফেরিক প্রেসারের জন্য। এখন যদি আমরা প্রেসার বাড়াতে থাকি তাহলে কেমন হবে? এটা দেখতে পাচ্ছ? তাহলে আমাদের আগের ছবিটা ছিল জাস্ট এইটা, তোমার এই যে পি ইকুয়াল টু 1 অ্যাটমসফেরিক প্রেসারের জন্য। এই যে অনেকটা এরকম করে নিয়ে আসছি যে তোমার এখান থেকে -10 থেকে বাড়ছিল, তারপর হঠাৎ করে ভলিউম কমা শুরু করলো, তারপরে বাড়া শুরু করলো কার্ভ আকারে, বেড়ে হয়ে গেল এখানে আসলো, আসার পরে স্যাচুরেশনে আসলো, তারপরে এখানে গেল, এই গেল। আচ্ছা, প্রেসার বাড়াতে থাকলে কি করবে? এটা উপরের দিকে বাড়তে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। বুঝতে পারছো? তোমরা একটু কাগজে কলম যাদের হাতে কাছে আছে এইটা একটু ড্র করো, নিজে একটু দেখে দেখে এই দুইটা ছবি একটু ড্র করো, ফ্যামিলিয়ারাইজ হও, কারণ একটু পরে কাজে লাগবে। 5 মিনিট সময় দিলাম, কাগজ কলম নিয়ে একটু ড্র করো নিজেরা, এই ফিগারটা আর হলো এই ফিগারটা একটু ড্র করো। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে আসি। ড্র করেছে সবাই? শোনা যাচ্ছে কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। কেউ ড্র করো নাই মনে হয়, তাই না? আচ্ছা, এই স্যার করেছি। হয়তো দু একজন করেছো, সমস্যা নাই। জি এখন স্যার। মেইন ব্যাপারটা হলো যে আমরা যে এইখানে এগুলো কি ছিল, আমাদের ফেজ ডায়াগ্রাম ছিল, অর্থাৎ আমরা বিভিন্ন সময় যে ফেজ গুলো চেঞ্জ হচ্ছে তার ওইগুলো আমরা কিছু ইন্ডিকেশন আমরা দেখলাম কিভাবে হয়। এখন এখান থেকে আমরা চলে যাব ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামে। ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা কি? এখানটা খেয়াল করে দেখো যে প্রতিটা গ্রাফ, অর্থাৎ ডিফারেন্ট তোমার হচ্ছে গিয়ে আমার অ্যাটমসফেরিক প্রেসারের জন্য আমার হচ্ছে কি গ্রাফগুলো চেঞ্জ হচ্ছে, ফেজ গ্রাফগুলো চেঞ্জ হচ্ছে। তো সেগুলোর দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা হলো গিয়ে স্যাচুরেশন পয়েন্ট এইটা, যেটা অর্থাৎ এখান থেকে তোমার হচ্ছে এটা ফেজ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আইস থেকে সলিড থেকে লিকুইড হচ্ছে। আর এই জি পয়েন্টগুলোতে কি হচ্ছে? এই যে এই পয়েন্টগুলোতে কি হচ্ছে? লিকুইড থেকে ভ্যাপার হয়ে যাচ্ছে।
তো এই পয়েন্টগুলো লোকাস যদি আমরা নেই তাহলে সেটা কেমন হয়? আমরা এটা সলিডে থাকবো না, একদম সরাসরি এখান থেকে নেওয়া শুরু করি যদি, তাহলে কেমন হয় এটা দেখি তো। এই পয়েন্টগুলো নিচ্ছি, তাহলে অনেকটা এরকম একটা কার্ভ হচ্ছে, যেটার টপে থাকছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আসলে বলা হয় এই জায়গাটায় তোমার হচ্ছে কি আলটিমেটলি তোমার হচ্ছে কি আমরা টার্ন করে এর পরে যেগুলো থাকবে সেখানে তোমার হচ্ছে, আচ্ছা একটু পরে দেখি, আমরা মোটামুটি এইরকম যে লোকাস গুলো নেই তাহলে এরকম একটা গ্রাফ পাই, অর্থাৎ পরবর্তী সময় যদি আমরা যাই অনেকটা এই টাইপের একটা গ্রাফ পাচ্ছি। ঠিক আছে, এই গ্রাফটা, তাই না? আগেরটার সাথে বুঝতে পারছো? রেড কার্ভটাকে এঁকেছি। লোকাস নিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, জি স্যার। স্যাচুরেশন পয়েন্ট গুলো নিচ্ছি। তো নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই টাইপের অনেকটা একটা গ্রাফ পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম অফ ওয়াটার। এখানে খেয়াল করে দেখো, আমরা বলছি যেহেতু এটা স্যাচুরেশন লাইন, এই স্যাচুরেশন লাইনটা কি, এই স্যাচুরেশন লাইনটা এই পর্যন্ত আসছে, তার আগ পর্যন্ত এই স্যাচুরেশন ছিল জায়গাটায় লিকুইড থেকে, মানে সলিড থেকে লিকুইড হচ্ছিল, তাই না? এইটুকের মধ্যে বুঝতে পারছো? এজন্য আমি ছবিটা আঁকতে বলছিলাম যে আমাদের এই যে এই পার্টটুকু, অর্থাৎ এখান থেকে শুরু করে যে আমরা এখানে আসলাম, এই যে পয়েন্টগুলো নিয়ে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টগুলো কি ছিল? আমাদের সলিড থেকে লিকুইড হওয়ার পয়েন্ট, স্যাচুরেশন পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা বলবো লিকুইড লাইন। আর তারপরে এটা কি, এই পয়েন্টগুলো হচ্ছে কি আমার লিকুইড থেকে ভ্যাপার হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলছি? এই লাইনটাকে বলছি আমরা স্যাচুরেটেড ভ্যাপার লাইন। এই যে লাইনটা, কিন্তু আমাদের এই পয়েন্টটাতে, অর্থাৎ কত 220 বার, এই পয়েন্টটাতে কি হচ্ছে? এই পয়েন্টটাতে আসলে দেখো আমার লিকুইড লাইন এবং হলো গিয়ে সলিডের লিকুইড এবং ভ্যাপার লাইন দুইটা একটাই পয়েন্ট, দুইটা কোনো ডিফারেন্ট পয়েন্ট নাই, অর্থাৎ স্যাচুরেশন ভ্যাপার এবং স্যাচুরেশন লিকুইড সেম। তাহলে আমরা বলতে পারি এই জায়গাটাতে যদি ওয়াটার আসে এই টেম্পারেচারে, সেটা হচ্ছে গিয়ে এবং টেম্পারেচার প্রেসারে, ওটা হচ্ছে গিয়ে সলিড থেকে সরাসরি জাম্প করে সে হচ্ছে গিয়ে ভ্যাপার হয়ে যায়। ঠিক আছে, পয়েন্টটা থাকে না আর কি। তো আমরা এইটাকে বলছি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা এখানে ড্র করলাম এরকম। আর এখানে খেয়াল করে দেখো, আমরা যে এই যে ডটেড লাইনগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে কি বলতো? ডটেড লাইনগুলো হচ্ছে কি আসলে এই যে এই লাইনগুলো আমাদের সিঙ্গেল লাইনগুলো, এটা আমরা ডটেড দিয়ে প্রকাশ করছি। যে এটা একটা প্রেসারের জন্য, এখানে হচ্ছে এই লাইন বরাবর প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, এই লাইন বরাবর হচ্ছে গিয়ে প্রেসার কনস্ট্যান্ট, সেটা কত? P2 প্রেসার, এবং সেই P2 এর ভ্যালুটা কত? P1 এর থেকে বেশি। বুঝতে পারছো? অর্থাৎ স্যাচুরেটেড লিকুইড লাইনের যদি আমরা এদিকে যাই, আমরা বাম দিকে থাকে তা আমরা বলি কম্প্রেসড লিকুইড রিজিয়ন, আর যদি ডান দিকে থাকে তাহলে সুপার হিটেড ভেপার রিজিয়ন। আর এটা নিচে যে অংশটা থাকে সেইখানে যেসব লিকুইড গুলো থাকবে সেগুলো স্যাচুরেটেড লিকুইড প্লাস ভেপার রিজিয়ন, অর্থাৎ দুইটাই থাকে, লিকুইডও থাকে ভেপারও থাকে। বুঝতে পারছো? ক্লাস থাকলে এখন বোর্ডে ডেকে নিয়ে আসতে হবে, এগুলো ড্র করাতাম। আচ্ছা যাই হোক, বেঁচে গেছো। তাহলে এখন এরপরে আমরা এই টিভি ডায়াগ্রামটাকে আমরা করে এখন টিপি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা দেখবো। পিভি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম, সরি পিভি, অর্থাৎ এদিকে টেম্পারেচার জায়গায় প্রেসার আনলাম। যেহেতু টেম্পারেচার এবং প্রেসার আমরা যদি বলি হচ্ছে গিয়ে পিভি ইকুয়াল টু আরটি তে, আমরা এটা তো জানি স্টেট তোমার যে ইকুয়েশন গুলো আর কি, পিভি ইকুয়াল টু আরটি, এখানে পি এবং টি অলমোস্ট হচ্ছে গিয়ে তোমার কি প্যারালাল, মানে অর্থাৎ থেকে ভ্যালুগুলো যদি ভি এবং আর কনস্ট্যান্ট থাকে, তো এর জন্য পি এবং এখানে পি এর টি এর জায়গায় পি রিপ্লেস করলে আসলে ডায়াগ্রামটা একই রকম হয়। কিন্তু ওইটার জন্য যে ইন্ডিভিজুয়াল যে তোমার হচ্ছে লাইন গ্রাফ গুলো ছিল সেগুলো হচ্ছে এরকম। কেউ কি ব্যাখ্যা করতে পারবে লাল যে দাগটা দিলাম এটা কেন হচ্ছে?
পিভিতে দেখি কে ব্যাখ্যা করতে পারবে। স্টুডেন্টদের অবস্থা কি? 40 জন আছে, একজন আবার বের হয়ে গেল। আচ্ছা, অ্যাটেনশন, কাকে ধরা যায়? সবার নামটা সবার আগে কাছে। ইয়াসিন আরাফাত প্রীতম আছো? ইয়াসিন আরাফাত প্রীতম রেসপন্স করছে না, অ্যাবসেন্ট করে দিলাম। নাই প্রীতম? আচ্ছা, নাজমুল হাসান আছো? নাজমুল হাসান? নাই। সোহানুর রহমান আছো? সোহানুর রহমান? স্যার ওরা মাইকে স্যার ওদের চ্যাটে লিখতেছে, চ্যাট হ্যাঁ বক্সে দেখছি একজন করে চ্যাটে বলতেছে যে স্যার আমার মাইক্রোফোনে প্রবলেম। সোহানুর রহমান বলছে ইয়েস স্যার। কার মাইক্রোফোনে প্রবলেম নাই? কে অ্যান্সার দিতে পারবা? এই যে তোমার রেড লাইনটা আঁকলাম, এই রেড লাইনটার ব্যাখ্যা কে দিতে পারবা? এই যে এটুক বাদ দিয়ে কে ব্যাখ্যা দিতে পারবা? এটা কি রুম টেম্পারেচারে যেই পিভিটা পাবো আমরা? বলো সাদমিন সুলতানা, তুমি ব্যাখ্যা দিতে চাচ্ছ? হুম, দাও। জানি না এটা ঠিক কিনা, বাট এটা কি হচ্ছে রুম টেম্পারেচারে যেটা পাবো স্যার আমরা? রুম টেম্পারেচার না, যে কোনো টেম্পারেচার হতে পারে। T1 বলা আছে, একটা ফিক্সড টেম্পারেচার লাইন, তাই না? জি স্যার। এটা একটু ব্যাখ্যা করো তো, তোমার যেরকম মনে হয়, ভুল হলেও সমস্যা নেই। স্যার এটা কি ভ্যাপর থেকে হচ্ছে ওয়াটারের যে আমরা যে ট্রান্সফরমেশনটা দেখি, অপোজিট ট্রান্সফরমেশনটা স্যার, সেটার একটা মানে ডায়াগ্রাম বা সেটার একটা রিপ্রেজেন্টেশন? আমি জাস্ট জানতে চাচ্ছি, যারা সাদবিন আগে বলো, তুমি শুরু করছো, যে এটার এটা কি বোঝাচ্ছে? যে এই যে লাইনটা আঁকলাম, যে রেড লাইনটা, এটা খুবই সিম্পল না? সেটা কি হচ্ছে, আমরা যখন কি করছি, এদিকে কি আছে, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ, তাই না? তো ওয়াটারের ক্ষেত্রে এই চেঞ্জটা কেমন হচ্ছে, এটা একটু আমাকে বলো, যে এটা কিভাবে চেঞ্জটা হচ্ছে, কোথা থেকে কেন যাচ্ছে। আর কিছুই না, যে আমাদের মনে করো। হ্যাঁ বলো। প্রেসার কমে, হুম, ভলিউম যদি বাড়ায় তাহলে হচ্ছে প্রেসার কমে, এটাই তো? হ্যাঁ, একটু উল্টা হয়ে বলো, প্রেসারের সাথে ভলিউমটা বললেই বুঝতে সুবিধা হয়, তাই না? প্রেসার যদি কমাও তাহলে কি হবে, কমাও তাহলে কি করবে? ভলিউম বাড়বে। আচ্ছা, যদি আমরা এখান থেকে শুরু করতে পারি, এটা ফিক্সড টেম্পারেচারে কি হচ্ছে, আমাদের মনে করো এখানে তোমার খুব হাই, তোমার হচ্ছে প্রেসার যাই ছিল তার ভলিউমের ভ্যালু ছিল অনেক বেশি, মানে লো প্রেসারে, তাই না? জি এই স্যার, লো পয়েন্টটায় প্রেসার। লো প্রেসারের ভলিউম ছিল অনেক বেশি নাকি? জি স্যার। তারপর এটা আস্তে আস্তে কমা শুরু করলো। তো এটা আসলে কি গ্যাস ফর্মে আছে না? এই লাইনটুকু, ভেপার রিজিয়ন, জি। এটা হচ্ছে কি আমাদের ভেপার অথবা গ্যাস ফর্মে আছে, A to B, ঠিক আছে? ভলিউম অনেক বেশি, প্রেসার কম। তারপরে কি করছি আমরা, এটাকে আস্তে আস্তে আমরা কি করলাম, এটাকে লিকুইফাই করা শুরু করলাম ভেপারটাকে। সেটা কিভাবে চেঞ্জ করে? প্রেসার বাড়ায়। প্রেসার তো বাড়ছে না, অর্থাৎ ফেজ চেঞ্জ হলো। তার আগ পর্যন্ত আমরা কি করছিলাম, প্রেসার বাড়াচ্ছিলাম, বাড়িয়ে বাড়িয়ে এটাকে স্পেসিফিক কম্প্রেস প্রেসারে গিয়ে করছিলাম। হচ্ছে স্টেট চেঞ্জ করেছে। ঠিক আছে, স্যার, তারপরে এটা ওই কি হলো, সিক্ত তাপের তারপরে মতো, ফেজ স্যার। চেঞ্জ হচ্ছে। জি স্যার। তারপরে কি হলো, তারপরে আবার আমরা কি করলাম, প্রেসার বাড়ানো শুরু করলাম, বাড়ানোর কারণে ভলিউমটা কমা শুরু করলো, তাই না? জি প্রেসার স্যার। অনেক বাড়লেও আলটিমেটলি ভলিউম কিন্তু অত বেশি কমছে না, তাই না? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, ঢাল তো বেশি স্যার। হ্যাঁ, একটু কমে যাচ্ছে, তোমার হচ্ছে কি স্লোপটা কমে গিয়েছে, তাই না? আগেটা স্লোপ ছিল অনেক বেশি। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা ফিক্সড টেম্পারেচারের জন্য। ঠিক একই ভাবে T2 যখন আমি টেম্পারেচার যখন বাড়াচ্ছি, সেটার জন্য তোমার হচ্ছে গিয়ে এই যে দেখো স্যাচুরেশন যে পয়েন্টটা,
স্যাচুরেশন প্রেসার যে পয়েন্টটা, এটা যদি আমাদের মনে করো P2 হতো, পি স্যাচুরেশন, আর এটা যদি P1 হতো, দেখো এটা কিন্তু বেড়ে গেছে। বুঝতে পারছো জি স্যার। কারণ কি? আচ্ছা, কারণের দরকার নেই। তাহলে এই যে ডায়াগ্রাম গুলো আমরা দেখলাম, এগুলো তোমাদের হচ্ছে গিয়ে এক্সামে ব্যাখ্যা করতে হবে এবং পরবর্তী সময় এগুলোর উপরে কিছু ম্যাথ আমাদের করতে হবে। অবশ্য এখনো শেষ হয় নাই। তো লাস্ট একটা আছে, সেটা হলো গিয়ে পিটি ডায়াগ্রাম, পিটি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম ফর ওয়াটার। আগে ছিল এদিকে প্রেসার রেখেছিলাম, টেম্পারেচার রেখেছিলাম, আর এদিকে ছিল ভলিউম। এখন আমরা এখানে টি নিয়ে গেলাম। তো টি নিয়ে গেলেও তোমার হচ্ছে কি আলটিমেটলি প্রেসার এবং টেম্পারেচার যে রিলেশনটা, সেটা আমরা এখান থেকে জানতে পারি। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো গিয়ে, এখান থেকে আমরা এই যে একটা ট্রিপল পয়েন্ট পাই, অর্থাৎ প্রেসার এবং টেম্পারেচার, এই যে ট্রিপল পয়েন্টটা, প্রেসার এবং টেম্পারেচারের একটা কমপ্লেক্স। এমন একটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনে তোমার হচ্ছে গিয়ে আমাদের সলিড, লিকুইড এবং ভেপার এই তিনটাই ফর্ম করতে পারে। অর্থাৎ আইসও থাকতে পারে, এই যে লিকুইডও থাকতে পারে, এই জায়গাটা কি থাকতে পারে, ভেপারও থাকতে পারে ওয়াটারের ক্ষেত্রে। তাহলে এই ভ্যালুটা আমরা নর্মালি দেখো এখানে নিচে তাকিয়ে দেখো কত, 0.006 অ্যাটমসফিয়ার, মানে অনেক লো প্রেসার, প্লাস হলো টেম্পারেচার অনেক কম, 0.001 ডিগ্রি টেম্পারেচার। এইটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে আমরা এই ট্রিপল পয়েন্টটা পাই, অর্থাৎ আইস, সলিড, ভেপার তিনটেই থাকে। তো এই জিনিসগুলো, এবং 1 অ্যাটমসফিয়ার কোনটা ছিল আমরা যেটা সম্পর্কে জানি, 1 অ্যাটমসফিয়ার 100 ডিগ্রিটা দেখো অনেক পরে, অর্থাৎ লো টেম্পারেচারের দিকে কিন্তু আবার ওয়াটার ভেপার ফেজে থাকতে পারে। বেশ ইন্টারেস্টিং বিষয়, যখন তুমি প্রেসার অনেক কমায় ফেলবা তখন এই কেসটা হতে পারে। আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমাদের আজকের একটু, এখানে আমরা শেষ করছি, এটা আমাদের আজকে ক্লাস শেষ এখানটায়। তো মেন যে বিষয়টা একটু আবার একটু রিভিউ করে যাই, যে আমাদের হচ্ছে গিয়ে দাঁড়াও, আচ্ছা এখানে টিএস ডায়াগ্রাম পরে পড়াবো, এটা এখন না। এখানে মনে করো যে আমরা কি দেখলাম আজকে, আসলে আমরা এখানে আসলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখলাম, দেখার পরে হচ্ছে গিয়ে কিছু ম্যাথ করলাম, কিছু অ্যাসাইনমেন্ট দিব, এটা বলে রাখলাম। তোমাদের যে এই ক্লাস লেকচার আপলোড করে দিব, সেটার লাস্টের দিকে আমি কি কি অ্যাসাইনমেন্ট, কি কি ম্যাথ করতে হবে অ্যাসাইনমেন্ট আকারে, সেটা আমি লিখে দিব। আচ্ছা, তারপর এখানে কি হলো, তোমার পারপেচুয়াল মোশন, এটা দেখলাম, মোশন মেশিন দেখলাম, এগুলো দেখে তারপর চলে গেলাম ফেজ ডায়াগ্রামে। ফেজ ডায়াগ্রাম এখানে গেছে, এটা পড়লাম, বুঝলাম, এবং আলটিমেটলি আমরা শেষ করলাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পিটি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম দিয়ে। এইটা কিন্তু খুব ভালো করে চ্যাপ্টারটা পড়বা। চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে তোমার দাঁড়া দেখি, মাথুরের হচ্ছে গিয়ে রিডিং করবা, চ্যাপ্টারটা হচ্ছে সম্ভবত চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা একটু ভালো মতো রিডিং করবা তোমরা, ওয়ার্কিং সাবস্টেন্সেস, তাহলে পরের দিকে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা আমি অবশ্য শেষ করিনি, আর একটু বাকি আছে, তারপরে দেখা যাবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এই পিভি ডায়াগ্রাম, পিটি ডায়াগ্রাম এগুলো নিয়ে? স্যার বলো ক্লাস কি এখন শেষ হলে একটা কোশ্চেন ছিল, বলো, শেষই মানে বলা যায়। পারপেচুয়াল মোশন মেশিনটা যেটা, ওটা নিয়ে একটু যদি আবার বলতেন, মানে এটা বুঝি না পারপেচুয়াল মোশন মেশিনটা কেন মানে ফার্স্ট ল দ্বারা ইয়ে হয় না ওইটা। পারপেচুয়াল মেশিনের কনসেপ্টটা হলো এরকম, যে আমরা কি এমন কোনো মেশিন বানাতে পারি কিনা যে মেশিনে যে আউটপুট আসবে সেটাই ইনপুটে ফিডব্যাক দিব। ঠিক আছে, যদি দিতে পারি, মনে করো আমি একটা মেশিন বানালাম, যে মেশিনটা তোমার হচ্ছে গিয়ে 20 ওয়াটের একটা মেশিন। সে 20 ওয়াটের মেশিন কি করে, অর্থাৎ ইনপুটে 20 ওয়াট দিলে সে হলো গিয়ে তোমার মনে করো 60 ওয়াট জেনারেট করে। 60 ওয়াট জেনারেট করলে এই 20 ওয়াট আবার ফিডব্যাক করে নিয়ে এসে আমি মেশিনে দিলাম, আর বাকি 40 ওয়াট আমি কি করলাম, বাইরে সাপ্লাই দিলাম। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এবং সেই 20 ওয়াট নিয়ে মেশিনটা আবার রান করা শুরু করলো, তাহলে এটা কি ইনফাইনাইট টাইম চলবে, তাই না? বুঝতে পারছো? ইনফাইনাইট টাইম তো হচ্ছে, তারপরে ধরেন 20 ওয়াট থেকে তো হচ্ছে মানে এরকম 60 ওয়াট কি আউটপুটে নেওয়ার প্ল্যান করা হচ্ছে, মানে এরকম কি চিন্তা থেকে আসছে এটা? এখন ধরেন 20 ওয়াট নিলাম, তো এখান থেকে তো 60 ওয়াট নাও আসতে পারে, ধরেন হচ্ছে 40 ওয়াট আসলো, দেন হচ্ছে এই 40 ওয়াট থেকে আমি ধরেন 20 ওয়াট নিয়ে আবার হচ্ছে ইয়ে করতে যাচ্ছি, এরকম নাকি? তাই তো বললাম মনে হয়।
এরকমই বলছি যে তোমার 60 ওয়াট টোটাল প্রোডাকশন হচ্ছে আউটপুটে, ঠিক আছে? সেখান থেকে আমি 20 ওয়াট নিয়ে মেশিনটা আবার চালালাম, আর বাকি 40 ওয়াট আমি আউটপুটে আমি কোনো অন্য বাইরে পাঠিয়ে দিলাম, সিস্টেমের বাইরে ওটা ইউজ করতে পাঠালাম। তাহলে বারবার সে 60 ওয়াট তৈরি করছে, 20 ওয়াট নিয়ে আবার রান করতেছে, আবার 60 ওয়াট তৈরি করছে, সেখান থেকে 20 ওয়াট নিয়ে আবার সে রান করছে। তাহলে সেটা হবে ইনফাইনাইট টাইম চলবে। যে ছবিটা আমি এখানে তোমাদেরকে একটা দিন দেখালাম যে একটা মেশিন কেমন হতে পারে, যে আমরা এখানে একটা বয়লার নিলাম, সে বয়লারটার ভিতরে আমাদের একটা হিটার পড়লাম, কারণ বয়লারটা মানে কি, সে ভ্যাপার তৈরি করবে। কোথায় ভ্যাপার তৈরি করবে? ভিতরে মনে করো ওয়াটার আছে, এই ওয়াটারের ভিতরে কি আছে, আমার হচ্ছে গিয়ে একটা রেজিস্টিভ হিটার আছে। তাহলে সেই হিটারটা কি করবে, বয়লারটাকে রান করবে, রান করে কি করবে, ভ্যাপার প্রডিউস করবে, সে ভ্যাপারটা কি টারবাইনে নিয়ে যাবে। দুনিয়ার যত তোমার হচ্ছে থার্মাল মেশিন আছে, এই যে তোমার মনে করো যে পাওয়ার প্ল্যান্ট বলো, এগুলো সবকিছু টারবাইন থাকে। মেইন ব্যাপারটা কি, স্টিম প্রডিউস করা হয়, স্টিমটা গিয়ে টারবাইনটাকে ঘোরায়, টারবাইনটাকে ঘোরালে সে জেনারেটর বিদ্যুৎ শক্তি তৈরি করে, জেনারেটর হিসেবে কাজ, জেনারেটরে বিদ্যুৎ শক্তি তৈরি করে, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রডিউস করে এই জায়গাটায়। ঠিক আছে, করার পরে সেইখান থেকে ভ্যাপারটাকে আমরা কুল ডাউন করবো কন্ডেন্সারের মাধ্যমে, করে পাম্পের মাধ্যমে আবার বয়লারে দিব। ঠিক আছে, বয়লারে দিব, বয়লার আবার সেটাকে বয়ল করবে। তো এই বয়লারকে যখন আমি দিব, এই বয়লারে যে ইনপুটটা আসবে, সেই ইনপুটটা আসবে জেনারেটরের আউটপুট থেকে। কোন জেনারেটর? যেখানে সে নিজেই বিদ্যুৎ তৈরি করছে সেই জেনারেটর থেকে নিয়ে সে হচ্ছে গিয়ে আবার তোমার হচ্ছে গিয়ে কি করবে, তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করবে, টারবাইন ঘোরাবে, এভাবে চলতে থাকবে। একটা হচ্ছে গিয়ে তোমার সাইক্লিক প্রসেস টাইপের। তো এখানটাতে বলতেছে যে এটা হচ্ছে পারপেচুয়াল মেশিন, বিকজ সে যে ইলেকট্রিসিটি তৈরি করে সেটা দিয়েই আমি হচ্ছে গিয়ে আমি পুরো সিস্টেমটা আবার রান করাই। মনে করো 20 ওয়াট ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়েছিলাম এখানে, আর আলটিমেটলি সে আউটপুটে জেনারেটর তৈরি করলো 60 ওয়াট, যার মধ্যে 40 ওয়াট আমি বাইরে বের করে দিলাম, আবার 20 ওয়াট নিয়ে আবার বয়লার দিয়ে রান করলাম। বুঝতে পারছো জাহিদ? জি স্যার, বুঝতে পারছি। তো এটা পসিবল না আর কি, ঠিক আছে? অর্থাৎ এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে ভায়োলেট করে, এটা বলতে চাচ্ছি, আর কিছু না। কেন ভায়োলেট করে? কারণ আমাদের সিস্টেমে যে পরিমাণ ইনপুট হবে এবং সিস্টেমে যে পরিমাণ আউটপুট হবে এনার্জির, দুইটা অবশ্যই সমান হওয়া লাগবে। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? এখানে অনেক ধরনের এনার্জি বের হয়ে যাচ্ছে, হিট এনার্জি বের হয়ে যাচ্ছে, এখানে এনার্জি বের হচ্ছে। তো আমরা সেমি পারপেচুয়াল মেশিন তৈরি করি অনেক সময়, ঠিক আছে? আমরা পরবর্তী সময় দেখাবো, যেমন আমরা অনেক সময় বিভিন্ন রকমের এনার্জি ইনপুট দিই বিভিন্ন ফর্মে। আমরা যেমন মনে করি হিট এনার্জি ইনপুট দিতে পারি, আমরা ফসিল ফুয়েল দিতে পারি, অর্থাৎ ম্যাটেরিয়াল দিতে পারি, বিভিন্ন রকম মানে ম্যাস এনার্জি ইনপুট দিতে পারি ম্যাস হিসাবে। এটা বিভিন্ন রকম ইনপুট দেই, তোমাকে ইনপুট দিতে হবে, না হলে তুমি হচ্ছে গিয়ে আলটিমেটলি আউটপুটটা আসবে না আর কি। ঠিক আছে? জি স্যার। বানাবা নাকি এটা পারপেচুয়াল মেশিন? এটা তো যদি কাছাকাছি করা যায়, মনে করো যত তুমি হচ্ছে এনার্জি লস কমাইতে পারবে তত বেশি এটা কাজে দিবি, তত বেশি এটা পারপেচুয়াল হবে। নেট ঘাটলে প্রচুর পাবা এক্সাম্পল। আচ্ছা, কিন্তু আমাদের আমাদের আসলে পড়ার বিষয় ছিল এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ভায়োলেশন। ঠিক আছে? এটা বলছি যে যখনই কেউ কিছু বলবে তখনই চিন্তা করবা যে এখানে যে এনার্জি ইনপুট আসছে এত, এনার্জি আউটপুট যাচ্ছে এত, টোটাল এনার্জি এত আসছে, এনার্জি আউটপুটে এতটুকু যাচ্ছে। যখনই দেখবে যে মিলতেছে না, তখনই বলবো যে দিস ইজ ভায়োলেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। বুঝতে পারছো? যে কোনো তুমি কনফারেন্সে যাও, যেখানে তুমি যাও না কেন, যখনই কোনো একটা টক শুনবা, শোনার পরেই তুমি হচ্ছে চিন্তা করবা যে ও যে কথাটা বলতেছে, এই কথাটা কি আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে তোমার ভায়োলেট করতেছে কিনা। যদি করে তাহলে এখন ধরে বসবা যে তোমাদের এই জিনিসটা তো বললাম, তো এটা তো আমার তো মনে হচ্ছে এটা তো ঠিক বলো নাই, কারণ এখানে এনার্জি ইনপুট এবং আউটপুট দুইটা সমান হচ্ছে না। তার মানে এটা তুমি কোথায় সে এনার্জি যে তোমার লসটা এটা কোথায় হচ্ছে আমাকে একটু বোঝাও। বুঝতে পারছো? খুবই ভেরি গুড কোশ্চেন টাইপের আর কি। ঠিক আছে? এটা তুমি তুমি ইলেকট্রিসিটিতে বলো, তুমি তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্সে বলো, সবকিছুতেই হতেছে কি এই জিনিসটা কিন্তু বলে ফেলা যায় ঠাস করে। বুঝতে পারছো? জি স্যার। স্যার, এনার্জি ইনপুট আর আউটপুট তো কখনোই সমান হওয়ার কথা না, কারণ হচ্ছে আরো কম হওয়ার কথা আউটপুটে, কারণ হচ্ছে লস গুলা তো কাউন্ট করতে হবে। হুম,
মানে লস গুলো কাউন্ট করতে হবে লস না? গুলোও তো এনার্জি আউটপুট, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওগুলোও এনার্জি আউটপুট, তোমার লস তো হবেই। তো সেটা আমরা অনেক সময় অ্যাজাম্পশন করে নিই, অনেক নেগলিজিবল। এর জন্য ল অফ থার্মোডাইনামিক্সে অনেক অ্যাজাম্পশন নিতে হয়। তুমি যদি সব নিয়ে অ্যানালাইজ করতে যাও, অ্যানালাইসিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে। বাট জি স্যার। ল এর ভায়োলেশন যেন না হয় সেটা একটু দেখতে হয়, আর কিছু না। আর কারো কিছু প্রশ্ন? 1.5 ঘন্টা ধরে কথা বলতেছি। তাহলে আজকের ক্লাসে পরে একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টের ডেট টাইম দিয়ে দিব, সময় মতো জমা দিয়ে দিবা, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার ঠিক আছে। তো আমি প্রেফার করব হচ্ছে গিয়ে খাতায় কাগজে লিখবা, ছোট ছোট করে ম্যাথ করবে, একদম ছোট, কোনো বেশি কথা লিখবা না, একদম ছোট করে ম্যাথ গুলা করে আমাকে যেটা করবা একদম হাতে লিখবা, নিজেরা করবা, সাথে হাতে লিখে আমাকে ছবি তুলে সেটা সেন্ড করবা, বুঝতে পারছো? কোনো কম্পিউটার ফরম্যাট অ্যাকসেপ্টেবল হবে না। ক্লিয়ার? স্যার আপনি কি হচ্ছে গুগল ক্লাসরুমের স্লট খুলে দিবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার? সেটা আমি বলে দিব, প্রসেস গুলো বলে দিব কিভাবে জমা দিবা, আচ্ছা ঠিক আছে ঠিক স্যার। আছে? তো তোমাদের তাহলে সেটা ফার্স্ট কথা হলো গিয়ে তোমাদেরকে এটা কাগজে চেষ্টা করবা যে ম্যাথ গুলো সব একটা পেজে করার জন্য, বেশি ম্যাথ দিব না, করে জাস্ট নাম লিখবা, লিখে আমাকে এখানে জমা দিবা ছবি তুলে, ঠিক আছে? এই টাইম কিন্তু বেশি পাবা না, ঠিক আছে? আজকে থাকুক, আমি সব কোর্স ম্যাটেরিয়াল গুলো আপলোড করে দিব, অ্যাসাইনমেন্টও আপলোড করে দিব, ঠিক আছে? ভালো থাকো। স্যার এটা A4 কাগজে না খাতায়? যে কাগজই করো, A4 এ করো, সমস্যা নাই। আমি জাস্ট বলছি একটা পেজে যেন হয়, ঠিক আছে? ছোট ছোট করে লিখবা এবং হাই রেজলিউশন ছবি তুলবা যেন আমি জুম করে দেখতে পারি, ঠিক আছে? রাখলাম।